হ্যালো বন্ধুরা, আমি দীপ। আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা ভূতবংয়ের 33 নম্বর এপিসোডে শুনতে চলেছ দুর্গাপুরের এক হন্টেড ফ্ল্যাটের ঘটনা। ঘটনাটি পাঠিয়েছে অন্বেষা ঘোষ। অন্বেষার পাঠানো ভৌতিক ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা যত পারো ভূতবং চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে ভূতবংয়ের ভৌতিক ঘটনাগুলি সবার কাছে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের ভৌতিক ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপ, আমি অন্বেষা ঘোষ, দুর্গাপুর থেকে বলছি। আমি ভূতবংয়ের অনেক পুরনো ফ্যান। আমার ভূতবংয়ের ভৌতিক ঘটনাগুলি শুনতে খুব ভালো লাগে। আজ একটা ঘটনা শেয়ার করলাম, যেটা আমার নিজের ফ্যামিলির সাথে ঘটেছিল। দুর্গাপুরে পুরানো ফ্ল্যাট কেনার পর আমার সাথে, বাবা মার সাথে যা যা ভৌতিক ঘটনা ঘটেছিল সেই ঘটনাই শেয়ার করলাম। ঘটনাটি অবশ্যই ভূতবংয়ের দর্শকদের খুব ভয়ের লাগবে। আমার বাবার জব ট্রান্সফার হয় দুর্গাপুরে। দুর্গাপুরে যাওয়ার পর আমরা 3 মাস এক ভাড়া বাড়িতে থাকতাম। বাবার অফিসের কলিগসরা তারপর এক পুরনো ফ্ল্যাটের সন্ধান দেয়। বাবার অফিস থেকে ফ্ল্যাটটার দূরত্ব খুব কম ছিল। ফ্ল্যাটটা মেন রাস্তার সামনে, আর ফ্ল্যাটটা দেখতেও খুব সুন্দর ছিল। তাই আমরা ফ্ল্যাটটা নিয়ে নিই। আর যে আমাদের কাছে বিক্রি করেছিল সে অনেকটাই কম দামে বিক্রি করে আমাদের কাছে। কম দামে কেন বিক্রি করলো সেই নিয়ে আমরা তখন মাথা ঘামাইনি। এমনিতেই অফিসের সামনে ফ্ল্যাট, দূরত্ব কম, তার মধ্যে মেন রাস্তার সামনে, তাই পছন্দ হয়ে যায় ফ্ল্যাটটা। নিয়ম করেই গৃহপ্রবেশ করে আমরা প্রবেশ করি ফ্ল্যাটে। আমরা প্রবেশ করি বৃহস্পতিবার। বৃহস্পতি আর শুক্র ভালোই কাটে ফ্ল্যাটে। প্রবলেম শুরু হয় শনিবার। শনিবারের দিন সন্ধ্যায় আমি জোম্যাটোতে অর্ডার দিই। ডেলিভারি বয় আমাদের ফ্ল্যাটের নিচে এসে ফোন করে যে ম্যাডাম, আপনাদের রুম কত নম্বর ফ্লোরে? তো আমি বলি 3rd ফ্লোরে এসে পড়ো। রুমে কলিং বেল বাজে। ডেলিভারি আনার জন্য মা যায়। দরজা খুলে দেখে কোনো ডেলিভারি বয় নেই। মা এক অস্বাভাবিক জিনিস দেখে যে সিঁড়ি দিয়ে এক 4-5 বছরের বাচ্চা হাতে করে একটা প্লাস্টিকের ব্যাট নিয়ে নামছে। মা বাচ্চাটাকে বলে, কে রে তুই মোনা? বাচ্চাটা কোনো উত্তর দেয় না। বাচ্চাটা মার দিকে মুখ ঘোরায়। বাচ্চাটার মুখ দেখে মা ভয় পেয়ে যায়। বাচ্চাটার মুখ পুরো ফ্যাকাশে সাদা, আর চোখের মনি সাদা। মা ওই দেখে, ওরে বাবা, কে এটা বলে চিল্লিয়ে ওঠে। মার চিল্লানো শুনে আমি আর বাবা ছুটে আসি। দেখি মা দরজা বন্ধ করে হাঁপাচ্ছে আর কাঁপছে। বাবা বলে, কি হলো তোমার? মা বলে, ভূত দেখলাম। এই শুনে আমি আর বাবা হেসে দিই। বলি, মা তুমি পাগল হয়ে গেছো? মা আমাকে ধমক দিয়ে বলে, আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে তোদের? আমি আর কি মারছি? মাকে সিরিয়াস দেখে তো বলি, কি হয়েছে বলো তো একটু। মা তারপর বলে যা যা দেখেছে। এই শুনে বাবা দরজা খুলে দেখতে যায়। দেখে সিঁড়িতে কোনো বাচ্চা নেই। সেই মুহূর্তে জোম্যাটো ডেলিভারি বয় সিঁড়ি দিয়ে উঠছিল। বাবা ওনাকে বলে, তুমি সিঁড়ি দিয়ে ওঠার সময় কোনো বাচ্চাকে দেখলে? ডেলিভারি বয় তার বলে যে, না স্যার, কাউকে দেখিনি। তারপরও খাবারটা দিয়ে চলে যায়। তারপর মা আমাদের জিজ্ঞাসা করে, এটা কি দেখলাম আমি? ফ্ল্যাটটা মনে হয় ভালো না, আমাদের একটু জেনে শুনেই ফ্ল্যাটটা কেনা উচিত ছিল। বাবা আর আমি বলি, কি ভুলভাল বকা শুরু করে, ভূত বলে কিছু নেই, তুমি কি দেখেছো কে জানে। বাবা বলে, অন্য ফ্লোরের কোনো বাচ্চা হবে হয়তো, তুমি মনে হয় কিছু চিন্তা করছিলা তাই ভুলভাল দেখেছো। আমি আর বাবা ভূতের বিশ্বাস করি না, তাই ব্যাপারটা গায়ে নেয়নি। এরপর 2-3 দিন আর কিছু ঘটে না। ব্যাপারটা ভুলেও গিয়েছিলাম আমরা।
আমরা ওই ফ্ল্যাটে ঢুকি বৃহস্পতিবার। এরপর ঘটনা ঘটে 1 সপ্তাহ পর বৃহস্পতিবার দিন রাতে। আমি রাতে লো পাওয়ারের ডিম লাইটগুলো জ্বালিয়ে শুই। আমি অ্যাকচুয়ালি অন্ধকার ঘরে শুতেও পারি না। তো সেই দিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, তাই আমি ফোনটা হাতে নিই। সেই সময় দেখি আমার রুম দিয়ে একটা বাচ্চা হাঁটাচলা করছে। আমি কেড়ে করে চিল্লিয়ে উঠি, দেখি কেউ নেই। তারপর আমি টিউবলাইটটা জ্বালাই, দেখি কেউ নেই। আমি ভাবি ঘুমের ঘরে কি ভুল দেখলাম। তো একটু ভয় লাগা সত্ত্বেও নিজের মনকে বিশ্বাস করালাম হয়তো ঘুমের ঘরে ভুল দেখেছি। তারপর কিছু ঘটেনি। পরের দিন সকালে বাবা মা আমি ব্রেকফাস্ট করতে বসি। বাবা বলে, জানিস তো, কাল রাতে না মনে হলো আমার রুম দিয়ে একজন মহিলা হাঁটাচলা করছে। লাইট ধরিয়ে দেখি কেউ নেই। তখন মা বাবাকে বলে, তাহলে আমাকে ডাকলে না কেন? বাবা মাকে বলে, তোমাকে ডাকলে তুমি ভয় পেয়ে যাবে, তাই ডাকিনি। আমিও তখন বলি, জানো তো, কাল আমিও একটা জিনিস অনুভব করেছি। দেখি আমার রুম দিয়ে একটা বাচ্চা হাঁটাচলা করছে। লাইট ধরিয়ে দেখি কেউ নেই। আমি ভাবলাম ঘুমের ঘরে হয়তো ভুল দেখেছি। বাবা বলে, হ্যাঁ আমিও তো তাই ভাবলাম, ঘুমের ঘরে হয়তো ভুলভাল দেখেছি। তখন মা বলে, দেখ সেই দিন তো কেউ আমার কথা বিশ্বাস করলি না, দেখ এবার নিজেরাই দেখলি এইসব। আমি আর বাবা চুপ করে যাই, উত্তর দেই না মার কথায়। মা খিটখিট করে যাচ্ছিল যে এই ফ্ল্যাটটা কেনা উচিত হয়নি, ভুতুরে ফ্ল্যাট এটা। আমরা কোনো উত্তর দেই না মার কথায়। সেই অ্যাপার্টমেন্টের লোকেদের সাথে কম বেশি কথাবার্তা হতো, কিন্তু কেউ আমাদেরকে বলেনি যে আমাদের রুমটা হন্টেড। সবাই ব্যাপারটা চেপে যেত। মাঝে সাঝেই রুমের অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকতো। রাতে বাসনপত্র পড়ার ধুমধাম আওয়াজও হতো। প্রতিদিন এইসব ঘটার ফলে আমরা অ্যাডজাস্ট করে যাই। বুঝে গিয়েছিলাম ফ্ল্যাটটা ঠিক না, আর বেশি যাচাই না করে কেনাটা ভুল হয়ে গেছে। এরপর যে ঘটনা হয় সেটা সিরিয়াস পর্যায়ে চলে যায়। বাবার এক অফিস স্টাফের বাড়িতে কালী পুজোর নেমন্তন্ন ছিল। আমি আর বাবা যাই, মা যায় না। পুজোর প্রসাদ খেয়ে আমরা তাড়াতাড়ি ফিরি, কারণ নতুন এলাকা, বেশি লেট করাটাও ঠিক হবে না। তাই রাত 9টার মধ্যে আমরা ফ্ল্যাটে চলে আসি। বেল বাজায়, মা দরজা খোলে না। 2-3 বার বাজানোর পরও দরজা খোলে না। ভাবি হয়তো ওয়াশরুমে গেছে, তাই মনে হয় দেরি হচ্ছে। 15 মিনিট হয়ে যায় দেখতে দেখতে, তাও দেখি দরজা খোলে না। এরপর মাকে আমি কল করি, ফোনও তোলে না। বাবা আর আমি তো টেনশনে পড়ে যাই। জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করি আর ডাকা শুরু করি, তাও দরজা খোলে না। ফ্ল্যাটের সবাই চলে আসে, ওয়াচম্যানও চলে আসে। অনেক ডাকাডাকির পরও যখন দরজা খুলছিল না মা, তখন সবাই বলে দরজা ভাঙুন। ওয়াচম্যান সব যন্ত্রপাতি নিয়ে আসে দরজার লক ভাঙার জন্য। দরজার লক ভাঙা হয়। তারপর রুমে ঢুকে দেখি মা মেঝেতে পড়ে আছে, জ্ঞান নেই। মাকে ধরে আমরা বেডে শোয়াই। দেখি মার গালের এক সাইডে পুরো আঁচড়ের দাগ, আর নাক দিয়ে রক্ত পড়ছে। আমাদের আর বুঝতে বাকি রইল না জিনিসটা কি করেছে। মুখে চোখে জল দেওয়ার পর মার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। বলি, কি হয়েছে তোমার? মা কিছু বলতে পারছিল না, কেঁদেই যাচ্ছিল। জল খাওয়ানোর পর একটু রেস্ট নেওয়ার পর মা বলা শুরু করে আমরা বেরানোর পর যা যা ঘটেছিল। মা রুটি বানাচ্ছিল, সেই সময় রুম থেকে একটা প্লাস্টিক বলের আওয়াজ আসছিল। যেমন মেঝেতে বল পড়লে যেমন আওয়াজ হয়, ঠিক অমন আওয়াজ হচ্ছিল। এই শুনে মা রুমে দেখতে যায়। দেখে বেডের ওপর একজন মহিলা বসে। মহিলাটির কোলে একটা 4-5 বছরের বাচ্চা ছেলে। বিকট দেখতে দুজন, আর দুজনেরই চোখ পুরো সাদা। এই দেখে মার পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা। মা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কে তোমরা, এখানে কি করছো? তারপর মহিলাটি উত্তর দেয়, আমার রুম থেকে বেরিয়ে যা, নয়তো মরবি।
এই বলতে বলতে মার দিকে ধেয়ে আসে মহিলাটি। মাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর মার বুকের ওপর উঠে বসে। মার দম পুরো আটকে আসছিল, আর মা তখনই সেন্সলেস হয়ে পড়ে। মা কান্নাকাটি করে বলছে, এই ফ্ল্যাটে আর থাকবো না। বাবা ফ্ল্যাটের লোকেদের জিজ্ঞাসা করে, আপনারা এবার সত্যি বলুন তো, এই রুমের রহস্যটা কি? মার এই অবস্থা দেখে ওনারাও আর চেপে রাখলো না, সত্যি কথাটা বলে দেয়। এই ফ্ল্যাটটা হওয়ার পর প্রথমে যে এই রুমটা কেনে, তাদের পরিবারের 3 জন ছিল, হাজব্যান্ড ওয়াইফ আর 5 বছরের একটা ছেলে। হাজব্যান্ডের অ্যাফেয়ারের থাকার খবর জানার পর মহিলাটি প্রথমে বাচ্চাটাকে বালির চাপা দিয়ে মারে, তারপর নিজেই গলায় দড়ি দিয়ে মারা যায়। এরপর থেকে ফ্ল্যাটে মাঝের মধ্যেই এমন ভৌতিক ব্যাপার স্যাপার ঘটা শুরু করে। তারপর একটি ফ্যামিলি এই রুমটা কেনে। তাদের সাথেও এমন ভৌতিক ঘটনা ঘটত। তারা পূজাপাঠ করে, তাও ঠিক হয়নি, তাই তারা কম দামে আপনাদের কাছে বিক্রি করে দেয়। 1 মাসও হয়নি ফ্ল্যাটটা আমরা কিনেছিলাম, তার মধ্যে এই অবস্থা, এইসব ঘটনা। বাবা মা আমি ঠিক করি আবার ভাড়া বাড়িতে চলে যাব, আর আমরাও কম দামে ফ্ল্যাটটা বিক্রি করে দেব। পরের দিন ওই ফ্ল্যাটের মালিককে ডাকা হয়। আমরা আমাদের সিদ্ধান্তটা ওনাকে জানাই, উনিও রাজি হয়ে যায়। আমরা ভাড়া বাড়িতে চলে যাই। ফ্ল্যাটটা সঙ্গে সঙ্গে বিক্রি করা যায়নি, 2 মাস পর একটা ফ্যামিলির কাছে আমরা বিক্রি করে দিই। শুনেছি তারা এখনও ওই ফ্ল্যাটে আছে। প্রথম ওনাদের সাথেও এমন ভৌতিক ঘটনা ঘটত, কিন্তু তারপর ওনারা নিজেদের মতো কিছু একটা করেছিল। এরপর থেকে কোনো প্রবলেম হয়নি তাদের সাথে। আর আমরাও নিউ ফ্ল্যাট কিনি। নিউ ফ্ল্যাটে এরকম কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। অনেকের মুখে শুনেছি যে পুরনো বাড়ি বা ফ্ল্যাট কেনাটা উচিত না, এটা সত্যি প্রমাণিত হয়েছিল। পুরনো ফ্ল্যাট কেনার পর আমাদের সাথে যে ভৌতিক ঘটনা ঘটেছিল, তার ফলে ভূত সম্বন্ধে আমি বাবা বিশ্বাস করতে শুরু করি। এই ছিল ঘটনা। সবাইকে এটাই পরামর্শ দেব যে কেউ কখনো যদি কম দামে কোনো ফ্ল্যাট বাড়ি বা কোনো কিছুই কেনো না কেন, একটু বিচার বিবেচনা করে দেখো, সেটা যতই কম দামের হোক না কেন। তাহলে দীপ, ভালো লাগলে ঘটনাটি ভূতবঙ্গে পড়ে শুনি। তাহলে বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা বাই।